পাত্রীকে দেখতে গিয়ে মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে যায় তাসপিয়ারা বেগমের। তিনি পাত্রী দেখতে এসেছেন, আর তারা ওনার যোগ্য আপ্যায়নও করল না। মেয়ের বাবা কিছুক্ষণ পর পর দাঁত বের করে হাসছে। চরম বিরক্ত হচ্ছেন তিনি। তার সামনে 1 প্লেট চানাচুর আর বিস্কুট, সাথে 2টা কলা আর একটা আপেল। আশ্চর্যের বিষয় হলো, কলাকেও তারা কেটে অর্ধেক করে দিয়েছে। এটা কেমন নিয়ম? তাসপিয়ারা বেগম বারবার রিশাদের দিকে দাঁত কটমট করে তাকাচ্ছে, কিন্তু রিশাদ এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপও করছে না। সে স্বাচ্ছন্দ্যে চানাচুর মুখে দিচ্ছে আর ছাগলের মতো চিবোচ্ছে। তাসপিয়ারা এবার বিরক্তি নেই বলেই ফেললেন, দেখুন, আমাদের তাড়া আছে, আপনারা তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুকতারা, ঋতুকে নিয়ে আসো, ওনাদের তাড়া আছে। কপাল পর্যন্ত আঁচল দিয়ে ঢেকে রেখে ঋতুকে ভেতরে আনলো তার ফুপু। ঋতু এসেই বড় কোলে সালাম জানালো, শুধু শুধু মুখ দিয়ে নয়, পায়ের মধ্যে হাত দিয়ে। তাসপিয়ারা বেগম মনে প্রাণে বিশ্বাস করেন অতিভক্তি চোরের লক্ষণ। ঋতু টেবিলের উপর শরবতের গ্লাস রেখে তাসপিয়ারার সাথে বসে পড়েছে। ঋতুর বাবা আবারও দাঁত বের করে বলল, নিন বিয়াইন, শরবত খান। কিন্তু কোথাও পাত্রী দেখতে গেলে শরবত খান না। তার ধারণা শরবতে এমন কিছু মিশিয়ে দেবে যে পরে পাগল হয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে এখানে বিয়ে করাতে হবে। কারণ তার বিয়ের সময় সে সেম কাজ করেছিল। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তিনি আর প্রত্যুত্তরে কিছু বললেন না। ঋতুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই মেয়ে, এত বড় ঘোমটা দিয়ে বসে আছো কেন? সরি আন্টি, আমি এই মেয়ে নয়, আমি ঋতু, আদিবা জাহান ঋতু। আচ্ছা, ও হবেই একটা। এখন ঘোমটা সরাও। তাসপিয়ারা ঋতুর মুখের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। এবারের মেয়েটা তার মনের মতো হয়নি। তার তো দাঁত উঁচু নিচুওয়ালা মেয়েদের ভালো লাগে। গালের মধ্যে টোলনা পড়লে কি আর হাসার কোনো মানে আছে? ঋতুর ফুপু পান নিয়ে আসলে ঋতু বলল, আন্টি, পান খেয়ে মান দিন। তিনি ভ্রু কুঁচকে ঋতুর দিকে তাকায়। মান দিব মানে? ও মা, আপনি জানেন না, মেয়ে দেখতে গেলে যে তাকে সম্মান করে কিছু দিতে হয়। তাসপিয়ারা বেগম চোখ গরম করে রিশাদের দিকে তাকায়। রিশাদ তার কানের কাছে এসে পান মুখে দেওয়ার ভঙ্গিতে বলে, এতদিন তো কাউকে একটা পয়সাও দেও নাই, এবার বের করো। তাসপিয়ারা মনে মনে বলে, হাই আল্লাহ, কেন এই বেদক মেয়েকে দেখতে আসলাম? এখন আমার 2000 টাকা গোচ্ছা যাবে। খুবই কষ্টের সহিত টাকাটা বের করে দিল। তিনি আর 1 সেকেন্ড এখানে থাকবে না। কাউকে কিছু না বলে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। তিনি বের হওয়ার সাথে সাথেই রিশাদ ঋতুর দিকে তাকিয়ে বলে, কাল টাকাটা নিয়ে কফি শপে চলে এসো, আমি ওখানে ওয়েট করব। বইয়েই গেছে, তোমার কাছে টাকা নেই? টাকা থাকলে কি আর আজ মাগে নিয়ে আসতাম তোমাকে বড় ভাইয়ের বউ করার জন্য? ঋতু খিলখিল করে হেসে উঠল, আচ্ছা আসবো, এখন যাও। মৃদু হেসে বেরিয়ে যায় রিশাদ। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছে পিয়াস। শরীর ভীষণ ক্লান্ত। 10 দিনের জন্য অফিসিয়াল কাজে দেশের বাহিরে যায় সে। গাড়ি ফিরবার পথেই তার গাড়িটাকে নষ্ট হতে হলো। বাসে ওঠার অভ্যেস তার নেই বললেই চলে, কিন্তু এমন জায়গায় এসে বিপদে পড়েছে, সেখানে কোনো মাইক্রো তো দূরে থাক, একটা টেম্পো নাই। বাড়িতে ফোন দেওয়ার জোগাড় নেই। কথাগুলো ভাবলেই তার মধ্যে বিরক্তি এসে যায়। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে রাত কেবল 8টা কি 9টা। ভাড়া দেওয়ার জন্য চোখ খুলতেই তার চোখ ছানা পড়া। শার্ট পরা একটা মেয়ে কি সুন্দর করে তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, আর সে বুঝতেও পারেনি। দুধের মতো আলতা মিশালো যেই রং হয়, সেই রকম গায়ের রং, কোকড়ানো চুলগুলো ঝুটি করা। কিন্তু মেয়েটা এভাবে শুয়ে আছে কেন? সে কি অসুস্থ? নানান কথা ভাবতে ভাবতে মেয়েটাকে ডাক দেয় পিয়াস, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অগত্যা উভয়ের ভাড়ায় তাকে দিতে হয়। বাসের জানালা খোলার দমকা হাওয়ায় মেয়েটা নড়েচড়ে ওঠে, হয়তো তার শীত লাগছে এই জন্যই। পিয়াস জানালাটা আটকে দেয়, আর যা হোক, মেয়েটার ঘুম ভাঙতে দেওয়া যাবে না। এভাবে ভালো লাগছে। বাস থেকে নেমে রিকশায় ওঠার সময় পিয়াস খেয়াল করলো তার মানিব্যাগ নেই। মানিব্যাগের ভিতর একটা আংটি ছিল, সেটাও নেই। পিয়াসের ভিতর এক অসম্ভব বিরক্তি চলে আসে, তার মানে ওই কোকড়ানো চুলওয়ালা মেয়েটার কাজ এটা। শয়তান মাইয়া, এত বড় সাহস, পিয়াসের মানিব্যাগ চুরি করে, তাই না? পৃথিবী গোল। পিয়াসের সাথে আবার দেখা হবে তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটা রিকশায় করে বাড়ির সামনে আসে সে। দারোয়ান থেকে টাকা নিয়ে ভাড়া দিতে হয়। ভোর 4টের সময় তাসপিয়ারা রিকশাদার পিয়াসকে ঘুম থেকে তুলে দেয় তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। কেতলি দিয়ে গরম পানি ফুটছে। তাসপিয়ারা একটা মগে গরম পানি নিয়ে ফারুক সাহেবকে দেয় অজু করার জন্য। নামাজ পড়ে 2 ছেলে
আর ফারুক সাহেব ঘরে ঢুকলেন। তাসপিয়ারা সোফায় বসে বিভিন্ন দোয়ারদৌড় পড়ছিল। ফারুক সাহেব তার পাশে গিয়ে বসলো। চা খাবে? হলে ভালোই লাগতো। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। তুমি পড়ো, আমি বানিয়ে আনছি। রান্নাঘরে গিয়ে ফারুক সাহেবের মেজাজ বিগড়ে যায়। কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না। আর কোনোদিন চা বানায়নি। কেন যে বেকুবের মতো আসতে গেল চা বানাতে? সে আবার গিয়ে তাসপিয়ারার সাথে বসলো। কি গো, চা কই? তুমি বানিয়ে আনো, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। জানতাম, তাই না করেছি যেতে। মোট 3 কাপ চা বানিয়ে ফারুক সাহেবকে আর তার 2 ছেলেকে দিয়ে আসলেন। ফারুক সাহেব চায়ের সাথে 2টা টোস্ট বিস্কুট খান এবং চা খাওয়া শেষে সুপারি খান, এটা তার নিয়ম। কিন্তু তাসপিয়ারা চা খান না বললেই চলে। পিয়াসকাল কখন আসলো? রাত 10টায়। তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই আর ডাকিনি। ডাকা কি উচিত ছিল না? তুমি কি রাগ করেছো? না। ভাবছি ছেলেদের সব দায়িত্ব দিয়ে আমি এবার অবসর নিব। দীর্ঘ 39 বছর পরিশ্রম করে আমি এবার ক্লান্ত। তাসপিয়ারা, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ, শুনছি। তুমি কি রিশাদকে দায়িত্ব দিতে চাইছো নাকি পিয়াসকে? দুজনকেই দিতে চাইছি। তাসপিয়ারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে চলে গেলেন, যার মানে ফারুক সাহেব কিছুই বুঝলেন না। সাদা রঙের পাঞ্জাবি পরে পিয়াস যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তাসপিয়ারা তখন অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়েছিল। কত মায়াই মুখে। তিনি সাথে সাথে চোখ নামিয়ে ফেললেন। মায়ের নজন সন্তানের পর বেশি লাগে। তার ছেলেটার বয়স 26 পেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখলে মনে হয় মাত্র 17-18 বছরের কিশোর। মা, আমি একটু বেরোচ্ছি। এত সকালে কোথায় যাবি? কিছু খেয়ে যা। না, এখন খেতে ইচ্ছে করছে না। খুব জরুরি কি যাওয়া? খুব একটা না, কিন্তু যেতে হবে। শুভ্রা আপু দেখা করতে বলেছে তাই যাচ্ছি। কেন এত সকালে, তার কি দরকার তোকে? আগে নাস্তা করে পরে যাবি। মা, তুমি কি চাইছো না যে আমি এখন তার সাথে দেখা করি? তা কেন হবে? তুই অবশ্যই যাবি। আমি বলছিলাম কিছু খেয়ে যাওয়ার জন্য। পিয়াস তাসপিয়ারাকে পাশ কাটিয়ে রান্নাঘরে যায়। এক মুঠো কিশমিশ নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, মা, এই যে মুখে দিচ্ছি, এবার তুমি খুশি তো? আর কিছু কি খাবি না? পিয়াস মুচকি হাসে। মা, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, চিন্তা করো না। শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটছে শুভ্রা, আর তার পাশে পিয়াস। পিয়াসের খেয়াল শুধুই শুভ্রার পায়ের দিকে। ফর্সা পায়ের মধ্যে একজোড়া নূপুর থাকলে বেশ লাগতো। এর পরের বার শুভ্রা আপুর সাথে দেখা হলে তাকে একজোড়া নূপুর অবশ্যই গিফট করব। পিয়াস, তুমি কি খুব বিরক্ত হয়েছ? কেন শুভ্রা আপু? এই যে এত সকালে ডেকে আনলাম, তোমার ঘুমেরও সমস্যা হলো? মোটেও তা নয়। আপু, তোমার দরকার তো থাকতেই পারে। পিয়াস আর শুভ্রা কথা বলতে বলতে একটা চায়ের দোকানে চলে গেল। কাঠের ব্রেঞ্চিতে বসে শুভ্রা পিয়াসের দিকে তাকায়, দৃষ্টি আবার অন্যদিকে ফিরিয়ে বলে, আজ আমি তোমাকে কিছু কথা বলবো। তুমি কি শুনবে? কেন নয় শুভ্রা আপু, আমি অবশ্যই শুনব। 2 কাপ চা, 1 প্যাকেট পাউরুটি আর 2টা কলা নিল শুভ্রা। পিয়াস খাওয়া শুরু করো। পিয়াস চায়ে পাউরুটি চুবিয়ে ধরে রেখেছে। তার কৌতূহল শুভ্রা কি বলতে চায় তা শোনার। পিয়াস, জি আপু, আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। ভেবে বলছো তো? এতে আবার ভেবে বলার কি আছে? তোমাকে তো আমার ভালোই লাগে। হ্যাঁ, তা লাগে। কিন্তু আপু হিসেবে, তাই না? পিয়াস চুপ করে আছে দেখে শুভ্রা আবার বলল, পিয়াস, এরপর আমি যে কথাটা বলবো তাতে হয়তো আমাকে আর ভালো নাও লাগতে পারে। পিয়াস শুভ্রার দিকে তাকায়, আর শুভ্রা তাকায় পিয়াসের চোখের দিকে। ছেলেদের তো সুন্দর হতে নেই, যে কারো নজর লেগে যেতে পারে। পিয়াস, তোমার বয়স যেন কত চলছে? 26 বছর 7 মাস। আর আমার 29। আচ্ছা, কেন বলছি বলো তো? পিয়াস শুভ্রার চায়ের দিকে তাকিয়ে বলল, চা ঠান্ডা হয়ে গেছে বোধহয়। শুভ্রা কিছু বলল না, শুধু মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যার শব্দ কেউ শুনতে পায়নি। চারিদিকের কুয়াশা কেটে যাচ্ছে। মেঘের আড়াল থেকে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। মানুষের আনাগোনাও শুরু হয়ে গেছে। পিয়াস উঠে দাঁড়ালো, সাথে শুভ্রাও। কালো চাদরটা গা থেকে সরিয়ে ভাঁজ করে নিল শুভ্রা। পিয়াস তার দিকে তাকিয়ে বলল, শুভ্রা আপু, কালো চাদরে তোমাকে খুব সুন্দর লাগে। পিয়াস, আমার কথা শেষ হয়নি এখনো। তুমি জানো যে আমার আগে একবার বিয়ে হয়েছে। অনেকেই তা জানে, কিন্তু সেটা সত্যি নয়। আমি ব্রেন টিউমারে আক্রান্ত। তারই চিকিৎসা নিতে প্যারিসে গিয়েছিলাম। ছোট খালামণির বাসায় ছিলাম। 4.5 মাস পরে চলে এসেছি। কিন্তু আম্মুর একটা বোকামির কারণে সবাই ভাবে যে আমার বিয়ে হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে শুভ্রার গলা ধরে আসে, এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। শুভ্রা ওপরে তাকাতেই দেখে পিয়াস কাঁদছে। একদম বাচ্চাদের মতো ধরে কাঁদছে। এই পিয়াস, হুঁ,
আমি জানতাম তুমি খুব সেনসিটিভ, বাট এতটা তা জানতাম না। কাঁদছো কেন তা জানি না। পিয়াস, আমি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে নেই। একটা অনুরোধ করব, রাখবে? হুঁ। যেদিন প্রথম তোমাকে দেখি তখন তোমার বয়স কেবল ১৯ আর আমার ২২। ছোট ফুপুর বিয়েতে তোমরা বরযাত্রী এসেছিলে, কিন্তু কোনো এক কারণে থেকে যেতে হয়। মনে আছে? হ্যাঁ আছে। শুভ্রা মুচকি এসে বলে, তোমার হই হুল্লোড় ভালো লাগে না। আমারও। তাই সেদিন সারা রাত আমি আর তুমি ছাদে বসে কথা বলেছি। আমি বড় ছিলাম বলে তুমি আমাকে আপু বলে ডাকতে। কিন্তু পিয়াস, তুমি কি এখন আমাকে নাম ধরে ডাকতে পারো না? আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝলে। আমার সময় লাগবে। পিয়াস, জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই। তোমার বুকে শেষ নিঃশ্বাস ফেলতে চাই। তুমি কি আমাকে সেই অধিকারটা দিবে? শুভ্রা। কথা থামিয়ে দিয়ে শুভ্রা বলে, আমি জানি আমি তোমার বড়, কিন্তু তবু এই মনকে বোঝাতে পারিনি। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু আমি ব্যর্থ। প্লিজ, কয়েকটা মাস যদি বলো যে আমি জোর করছি, তবে তাই। আমি জানি তুমি অন্যদের থেকে আলাদা, জগতের কোনো প্যাচ বোঝো না। আপু, আমি এই বিষয়ে কাল কথা বলবো। রান্নাঘরে ঢুকে কাজ করার সময় তাসপিয়ারার নাজেহাল অবস্থা। এই সময় সে ছেলের বইয়ের শূন্যতা অনুভব করেন। আজও তাই। তার এখন মনে হচ্ছে পিয়াসকে বিয়ে দেওয়া উচিত, তার মতোই সুন্দর দেখতে এমন মেয়ের সাথে। কিন্তু ৩৩টা পাত্রীকে দেখার পরেও তার পিয়াসের জন্য কাউকে যোগ্য মনে হয়নি। রিশাদ রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি গ্যাস অফ করে দেয়। মা, তোমার মন কোথায় থাকে বলো তো? আমি ড্রয়িং রুম থেকে তরকারি পুড়ে যাওয়ার গন্ধ পেলাম, আর তুমি সামনে থেকে পেলে না। সত্যি বাবা, খেয়াল করিনি। কি এত ভাবো সারাদিন? বারান্দার বেতের চেয়ারটায় বসিয়ে আনমনে কাঁদছিল পিয়াস। সামনে স্টোরি বুক, তাও প্রেম কাহিনী, অনেকটা শুভ্রাপুর জীবনের মতো। বইটা রেখে পিয়াস গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে বসে থাকে। তার এখন কি করা উচিত? তুমি বলতে চাইছো সময় সবকিছু বলে দেয়, কিন্তু রিশাদ, তুমি এটা বোঝো না, মানুষ নিজে নিজের ভাগ্যের নির্মাতা। পিয়াস ভাইয়া কবে বিয়ে করবে না করবে সে ব্যাপারে আমরা সন্দিহান। আজ ৪ বছর থেকে ওয়েট করছি, কিন্তু ফলাফল জিরো। আমি ক্লান্ত রিশাদ। রিশাদ কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি তার কি কিছু বলার আছে? রিশাদ, চুপ করে আছো কেন? এটা চুপ করে থাকার টাইম নয়। সেম এজের আমরা দুজন, একই ক্লাসে পড়তাম। দেখো, তোমার এখন বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমারটা পার হয়ে যাচ্ছে। বাঙালির একটা প্রবাদ আছে জানো তো, মেয়েরা ২০-র পরে বুড়ি, আর সেখানে আমি ২৩ পার করে ফেলেছি। দেখো, কিছু কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। জন্ম, মৃত্যু, বিয়ে, এই ৩টা জিনিস আল্লাহর হাতে। আমরা চাইলে তার বাহিরে যেতে পারবো না। আল্লাহ যদি চাইতেন তাহলে আরো আগেই তোমার ফ্যামিলি তোমার বিয়ে দিয়ে দিতেন, সেটা তুমি না চাইলেও। আমরা কেবল আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি উনি যেন ভালো ফয়সালা করেন, যা আমাদের দুজনের জন্যই মঙ্গল। আশা করি বুঝেছো। আর কি কিছুই করার নেই? ইচ্ছে করলে কিছু করতে পারি, কিন্তু এতে তোমার আমার দুজনের ফ্যামিলির ইমেজটাই নষ্ট হবে। যুক্তিতে সবসময় হারিয়ে দাও। এই জন্য বলি, আমার সাথে তর্কে যেও না। হা হা হা। কোল্ড কফিটাকে আরো কোল্ড বানিয়ে ফেলে। ওহো, খেতে ইচ্ছে করছে না। করবে কিভাবে? মাকে কি খাবারটা না দিলে এখনো ভুলিনি। ঋতু চোখ গরম করে বলল, রিশাদ, কিছু বলবে? ধ্যাত, ভাল লাগে না। কলা একটাকে ২ ভাগ করে দিই তাহলে ভালো লাগবে। উফ, রিশাদ, তুমি এমন কেন? তুমি জানো ওটা ইচ্ছে করে করেছি, তবুও খেপাচ্ছ। প্লিজ জানতো, বিয়ের পরে আমাকে এসব দিও না। জামাই হিসেবে একটু সম্মান করো, কেমন? জ্যোৎস্নার অনুরাগে বিহবল হয়ে উঠল দুজনের হৃদয়। রিকশার হুড ফেলে দিয়ে চাঁদনি রাত উপভোগ করছে ঋতু রিশাদ। আজই জ্যোৎস্নার পরশে কার কথা মনে পড়ে? ঋতু রিশাদের হাত জড়িয়ে ধরে বলে, কার কথা? আর এই পাগলটার কথা। রিশাদ চাঁদের বুকে শুধু ঋতুকেই দেখছে। প্রিয় মানুষটার মুখ বুঝি সব জায়গাতেই থাকতে হবে? এই নিয়ম কে করলো? মনের সব আবেগ দিয়ে রিশাদ অনর্গল বলে চলেছে, তুমি আসবে আমার ভাঙা ঘরে, সৌভাগ্য প্রতিমার মতো। মনের আকাশে চাঁদ জাগবে, মনের বাগানে ফুল ফুটবে। এমনি নানান অনুরাগ ব্যক্ত করছে রিশাদ। ঋতু আহ্লাদে আটখানা হয়ে গেল। ন্যাকা ন্যাকা ভঙ্গিতে বসে রয়েছে রিশাদের পাশে। এই, এই দাঁড়াও। কি হলো আবার? আরে দেখছো না ভাপা পিঠা? আমি খাবো। ওকে, আসো। ঋতু গরম গরম ভাপা পিঠা ফু দিয়ে ঠান্ডা করছে, আর একটু একটু করে মুখে দিচ্ছে। চাঁদনি রাতে ঋতুর এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করছে রিশাদ। ভালোবাসতে আর কি লাগে? ৪ বছরের সম্পর্কে কখনো জড়িয়ে পর্যন্ত ধরেনি। কেন ধরবে? শুধু অন্তর দিয়ে যদি এভাবে অনুভব করা যায়, সেখানে হাত দিয়ে ছোঁয়ার প্রশ্নই আসে না। পিয়াসের রুমের জানালাগুলো আটকে দেয় তাসপিয়ারা।
রুমের লাইট জ্বালাতে নিলে পিয়াস না করে দেয়। তার কাছে এই মুহূর্তটা বেশ ভালো লাগে। সন্ধ্যা বড় রহস্যময়। না দিন, না রাত। দিন থেকে রাতে উত্তীর্ণ হওয়ার ক্লান্তিকালই হলো সন্ধ্যা। তাসপিয়ারা ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, শরীর কি খুব খারাপ লাগছে বাবা? এই অসময়ে শুয়ে থাকলে আয়ু কমে যায়। পিয়াস উঠে বসে। শরীর খারাপ না মা, এমনি ভালো লাগছে না। সন্ধ্যার অবকাশে আমি একা। আমি স্বতন্ত্র। আমি স্বয়ং সম্পূর্ণ। এই উপস্থিতি কখনো নিঃসঙ্গতার বেদনা ছড়ায়, কখনো আত্মমর্যাদা আনে, কখনো নিজেকে যেন ফিরে পায় নিজেরই মধ্যে। তাসপিয়ারা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, অন্ধকারেও ঝাপসা বোঝা যায়। আজ পিয়াসের আচরণ কিছুটা গোলমেলে লাগছে। পিয়াস এত কথা বলে না। তার কথার প্রধান বিষয় হলো তার হাসি। কিন্তু আজ যেন তা নেই। পিয়াসের কথা আজ বড্ড মলিন লাগছে। তাসপিয়ারার খুব ইচ্ছে করছে শুভ্রার ব্যাপারটা জানতে, কিন্তু কিভাবে বলবে, আর পিয়াসই বা কিভাবে নিবে সেটাই তাকে ভাবাচ্ছে। সে যেই না জিজ্ঞেস করতে যাবে শুভ্রা কেন ডেকেছে, তার আগে পিয়াস বলে, মা, এক কাপ আদা দেওয়া চা দিতে পারো? মাথাটা খুব ধরেছে। হ্যাঁ দিচ্ছি, তুই উঠে হাত মুখ ধুয়ে নে। প্রচণ্ড পরিমাণে ঘামছে ফারুক সাহেব। সারাদিনের ক্লান্তিটা রাতে এসে ধরা দেয়, কিন্তু আজ খুব ভয়ঙ্কর আকারের। ঘাড় ব্যথা করছে, সাথে আবার বমি বমি ভাব। ফারুক সাহেব খুব কষ্টে বমি আটকে রেখেছে। তার ধারণা, বমি করতে নিলে এখন নাক মুখ দিয়ে রক্ত বের হবে। তাসপিয়ারা রুমে ঢুকে এক মগ কফি টেবিলে রাখে। ফারুক সাহেবের দিকে ফিরে বলল, আজ টিভিতে দেখলাম যারা কফি খায় তাদের নিদ্রা ভালো হয়। তুমি তো রাতে ঘুমাতে পারো না, তাই নিয়ে আসলাম, খেয়ে নাও। তাসু। স্বামীর দিকে ফিরে তাকায় তাসপিয়ারা, কারণ এই নামে ফারুক সাহেব বেশ কিছুদিন ধরে ডাকে না। যখনই সে অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে শূন্যতা ফিল করে, ঠিক তখনই ডাকে, তাসু এখানে বসো। তাসপিয়ারা স্বামীর পায়ের কাছে বসে। কি হলো তোমার? জটল এলো নাকি? এত ঘামছো কেন? তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি, শুধু প্রেশারটা মনে হয় বেড়েছে। সে কি, তেঁতুলগুলো আনবো? না, ফ্যানটা চালাও, তাহলেই হবে। তাসপিয়ারা ফ্যান চালিয়ে আবার স্বামীর কাছে বসে কপালে হাত দিয়ে দেখল জ্বর এসেছে কিনা। তাসপিয়ারা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। প্রথম কথা হলো, কাল যখন আমি বলেছিলাম ছেলেদের ব্যবসার দায়িত্ব দিয়ে আমি অবসর নিব, তখন উঠে চলে গেলে কেন? তুমি কাকে দায়িত্ব দিতে চাইছো? দুজনকেই। ভুল করছো। পিয়াস সব দায়িত্ব পালন করবে বলে তোমার মনে হয়? তোমার কি মনে হয় না তুমি পিয়াসকে নিজের আঁচলের তলে রেখে রেখে আরো বাচ্চা করে ফেলছো? তুমি তাকে জগৎ সম্বন্ধে জানতে দাওনি কখনো। টিভিতে কার্টুন পর্যন্ত দেখতে দাওনি। যখন সবাই মাঠে খেলতো, তখন তুমি তাকে একগাদা বই নিয়ে বসিয়ে রাখতে। তাসপিয়ারার চোখ ছলছল করছে। তবুও সে কিছু বলল না। তার কি দোষ? নিজের ছেলেকেও খারাপ হতে দিতে চায় না। কি হলো, চুপ করে আছো কেন? তো কি করব? কথা বলার মুখ রেখেছ? এমন তো না যে পিয়াস খুব খারাপ ছেলে। তাকে আমি নিজের হাতে গড়ে তুলেছি। সে সবার চেয়ে আলাদা। রিশাদও তোমার ছেলে। কই, তাকে নিয়ে তো কখনো এভাবে ভাবনি। আর সে কি খুব খারাপ হয়েছে? টিভি সিনেমা সবই তো সে দেখেছে। বন্ধুদের সাথে পাল্লা দিয়ে খেলাধুলা করেছে। নানান জায়গায় ঘুরতে গেছে। কই, সে তো খারাপ হয়নি। সে কত হাসি খুশি, কত আনন্দে তার মনে। আর পিয়াস, তার জীবনের অংশ বানিয়ে ফেলেছ বই দিয়ে। ছেলেটার দিকে তাকালে আমার চোখ ভিজে যায়। ভুলে যেও না। বাবা, আসবো? ফারুক সাহেব শোয়া থেকে উঠে বসলেন। পিয়াসকে নিজের কাছে ডাকে ফারুক সাহেব। পিয়াস তার পাশে বসে বলে, বাবা, কানাডায় আমাদের যে অফিসটা আছে সেটা খুব একটা ভালো চলছে না বোধহয়। সম্প্রতি সেখান থেকে অনেকজন চাকরি ছেড়ে চলে গিয়েছে। ম্যানেজারের আচরণ নাকি খুব একটা ভালো না। ফারুক সাহেব চিন্তিত গলায় বলল, জানতাম এমন কিছুই হবে। পিয়াস এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল। বাবার মুখের দিকে তাকিয়ে সে কখনো কথা বলতে পারি না। বাবা, তোমার নাকি শরীর খুব খারাপ ছিল, তবে এখন মোটামুটি ভালো লাগছে। ও, পিয়াস। জি বাবা। তোমার জন্য যে পাত্রী দেখা হচ্ছে তা কি তুমি জানো? জি। তুমি কি রাজি আছো? কেন থাকবো না? তোমার পছন্দের কেউ নিশ্চয়ই নেই। কেন থাকবে না বাবা? প্রত্যেক মানুষেরই পছন্দ আছে, কিন্তু এক্ষেত্রে আমি মায়ের ইচ্ছাকে প্রাধান্য দেব। তাসপিয়ারা বেগমের চোখ চকচক করে ওঠে। কে বলেছে তার ছেলের জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই? এই তো, তার ছেলে একজন সুপরিসেনায় কথা বলেছে। পিয়াস তাকে খুব ভালোবাসে, এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। খুব ভোরে পিয়াস খালি পায়ে হেঁটে চলেছে। কাল শুভ্রাকে দেখেছিল এভাবে হাঁটতে। পিয়াস ভেবেছিল এভাবে হাঁটতে হয়তো খুব আরাম পাওয়া যায়, তাই সেও হাঁটছে।
কিন্তু কিছু দূর যাওয়ার পরে মনে হলো এর থেকে বোকামির কাজ হয়তো আর কিছুই হয় না। শুভ্রা হেঁটেছিল ঘাসের ওপর, আর পিয়াস হাঁটছে পিচ ঢালা রাস্তায়। ছোট ছোট পাথরগুলো পায়ে খুব ব্যথা দিচ্ছে। তার গন্তব্য ছিল শুভ্রাদের বাড়ি, কিন্তু হয়তো আর যাওয়া যাবে না। মোড়ের মুদি দোকানটায় পিয়াস গিয়ে বসে। ভদ্রলোকের বউ কিছুদিন আগে মারা গেছেন, এখন নাকি সে আবার বিয়ে করবে। কথাগুলো ভেবে মনে মনেই হাসে। কিছু লাগবে? হ্যাঁ কাকু, 2টা হাঁসের ডিম দাও তো। ডিম নিয়ে পিয়াস যখন বের হলো, তখন সে নিজেই বেকুব হয়ে গেল। সে ডিম কিনল কেন? ডিমের কোনো প্রয়োজনই দেখছে না সে। নাকি অধিক গরমে আর খালি পায়ে থাকার কারণে মাথা খারাপ হয়ে গেছে? ডিমগুলো নিয়ে যখন সে ঘরে ঢুকবে, তার আগেই কেউ হয়তো তার মাকে বলবে, পিয়াসের মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, সে দেখলাম ডিম নিয়ে আসছে। তখন তার মা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলবে। হলো তাই। বাড়ির সবাই এখন পিয়াসের রুমে। তার মা কাঁদছে। আশ্চর্য, পিয়াসের এখন সত্যি খারাপ লাগছে, এরই মধ্যে বার দুয়েক বমি করে বিছানার চাদর নষ্ট করে ফেলেছে। ফারুক সাহেবকে কল করা হয়েছে, সে আসছে। রিশাদ গেছে ডক্টর আনতে। ডক্টর পিয়াসকে দেখে বলল তেমন কিছুই না, প্রেশার বেড়েছে, আর সে অত্যধিক রাত জাগে, যেটা তার জন্য ক্ষতিকর। নিম্নে 7 থেকে 8 ঘন্টা না ঘুমালে শরীর আরো খারাপ করবে। পিয়াসকে ঘুমের ওষুধ দিয়ে ডক্টর চলে গেলেন। পিয়াস পরম আরামে ঘুমাচ্ছে। তাসপিয়ারা বেগম ছেলের শিউরে বসে রইলেন। তার ছেলে ঘুমিয়ে আছে, যেন সে ঘুমাতে পেরে খুব খুশি। মুখে মুচকি আসি, নাকি তার মুখের গড়নটাই এমন? সে কেন মেয়ে হলো না? রিশাদ সোফায় বসে ফেসবুক চালাচ্ছিল। তার পাশে তাসপিয়ারা বেগম বসা। ফারুক সাহেব এখন অফিসে, আর পিয়াস ঘুমাচ্ছে। কলিং বেল বেজে ওঠার সাথে সাথে তাসপিয়ারা দরজা খুলে দেয়। দরজা খুলে হাঁ করে তাকিয়ে থাকে। একটা 17-18 বছরের মেয়ে কয়েকটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা খুব সুন্দর করে তাসপিয়ারাকে সালাম দিল, তার সাথে একটু হাসলো। এতে তাসপিয়ারা ফিদা। মেয়েটার গালে টোল পড়েছে, তার দাঁতেও উঁচু নিচু। উজ্জ্বল ফর্সা গায়ের রং, কোকড়ানো চুলগুলোতে ঝুঁটি করা। পরনে হোয়াইট শার্ট অ্যান্ড প্যান্ট, পায়ে একজোড়া কিডস। কি হলো মা, দরজা খুলে দাঁড়িয়ে আছো কেন? কে এসেছে? মা তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতদিন পরে তার মনের মতো মেয়ে খুঁজে পেয়েছে। তার কি এখন মেয়েটাকে জড়িয়ে ধরে বলা উচিত যে মা, আমি এতদিন তোমাকেই খুঁজেছিলাম? আচ্ছা, মেয়েটা তখন কি ভাববে? রিশাদ বিরক্ত মুখে উঠে আসে। মা, উনি আমাদের অর্ডার করা খাবার নিয়ে এসেছে, আমাকে একটু পানি খাওয়াতে পারেন? তাসপিয়ারা হুড়হুড় করে বলে, কেন নয়, ভেতরে এসো তুমি, যা খেতে চাই তা খাওয়াবো। রিশাদ অবাক হয়ে তার মাকে দেখছে। সাধারণত তিনি বাহিরের কাউকে ঘরে অ্যালাউ করে না, আর বাহিরের খাবারও কেনা হয় না কখনো, কারণ তাসপিয়ারার এসব জিনিস খুব অপছন্দ। তাহলে আজ হঠাৎ কি হলো? তাসপিয়ারা ঝুমুরকে দিয়ে ভেতরে চলে যায়। ঝুমুর খুঁটিয়ে খুঁটিয়ে তাদের বাড়িটা দেখছে। এই যে এখানে বসো। কেমন আছো তুমি? আরে, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আমার নাম ঝুমুর। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি যেমন মিষ্টি, তেমনি তোমার নামটাও খুব মিষ্টি। তাসপিয়ারার অতি আহ্লাদী কথায় ঝুমুর খুব খুশি হচ্ছে, তা একেবারেই মনে হচ্ছে না। সে প্রতিটা কথার উত্তর হ্যাঁ হতেই সীমাবদ্ধ রাখছে। তাসপিয়ারা রিশাদের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানে এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, ঝুমুরের জন্য কিছু নাস্তার ব্যবস্থা কর। রিশাদের হাঁ করা মুখটা আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে, কারণ তার মা কখনো মেহমানদের নাস্তা দেন না, বরং মেহমান আসলে তিনি অত্যন্ত বিরক্ত মুখে তাদের সাথে খোঁজ গল্পের সময় পার করে দেয়। তাহলে আজ কি হলো? কিরে রিশাদ, ইদানিং তুই আমার কোনো কথাই শুনিস না। আজ তোর বাবা আসুক, সব বলবো তো। রিশাদ যাচ্ছে বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। পিয়াস সিঁড়ি বেয়ে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। তাসপিয়ারা বেগম ছেলের চিল্লাচিল্লির শব্দে তার সামনে গিয়ে দাঁড়ায়। মা, তুমি প্রতিদিন আমার বইগুলো কই রাখো বলো তো? বেছে বেছে আমার প্রয়োজনীয় বইটাই তোমাকে সরাতে হয়। আরে, এত রাগ করছিস কেন? স্বাভাবিকভাবে বললেই তো হয়। সেভাবে হয় না বললেই তো রাগ করেছি। আজ রুটিনে যে বইটা পড়ার জন্য রেখেছি, সেটাই তুমি সরিয়েছ। উফ মা, আমার রুমের বই বের করার কি দরকার? আমি সেটাই বুঝি না। পুরো রুম বইয়ে ভর্তি। তোর রুমে গেলেই কেমন জানি নিজের কাছে বই বিতানের দোকানে গেছি বলে মনে হয়। তাই স্টোর রুমে এনে কিছু রেখেছি। ততক্ষণে রিশাদ ট্রে ভর্তি করে নাস্তা নিয়ে এসেছে। পিয়াস অবাক হয়ে তার দিকে তাকায়। এখন নাস্তা কার জন্য নিচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। তাসপিয়ারা পিয়াসের দিকে তাকিয়ে বলে, আজ মেহমান এসেছে আমাদের বাড়িতে। ও, তুই পরিচিত হবি না তার সাথে? কেন নয়, অবশ্যই হব। ঝুমুর পিয়াসকে দেখে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়।
তার কলিজার পানি শুকিয়ে গেছে। সকালে যেন কয় গ্লাস পানি খেয়েছিল সেটাও ভুলে গেছে। পিয়াস খুব স্বাভাবিকভাবেই ঝুমুরকে সালাম দেয়। ঝুমুর সালাম নিতে গিয়েও ৩ বার আটকেছে। আরে দাঁড়ালেন কেন, বসেন। ঝুমুর বসলো সাথে পিয়াসও। আপনার নাম? ঝুমুর। আমি পিয়াস। ভালো। হুম। কেমন আছেন? ভালো। আ আপনি কেমন আছেন? ভালো ছিলাম, কিন্তু এখন একটু খারাপ লাগছে। কেন? পিয়াস কিছু না বলে মুচকি হাসে। এতে ঝুমুরের আত্মাটা যেন ঝুলে গেছে। একটু পরে হয়তো টুপ করে বেরিয়ে যাবে। কি হলো, খাচ্ছে না যে? তাসপিয়ারা ঝুমুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হলো মা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আরে, ওকে লজ্জা পাওয়ার কিছু নেই তো। ও আমার বড় ছেলে পিয়াস। আরও রিশাদ, সোনার টুকরো দুটো ছেলে। হুম, খুব ভালো। আন্টি, আমি আজ আসি, পরে আবার আসবো। সে কি, কিছু খেয়ে যাবে না তা কি হয়? আর পিয়াসের বাবাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। পিয়াস স্থির দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য চোখের পলকও ফেলছে না। তাসপিয়ারা, রিশাদ দুজনে এটা খেয়াল করলো। ঝুমুর নিজের হাত লুকাতে ব্যস্ত। তাকে বারবার বলা সত্ত্বেও সে কোনো নাস্তাই মুখে দিচ্ছে না। কেন যে ডান হাতে আংটিটা পড়তে গেল। উফ, সে এখন এখান থেকে পালিয়ে বাঁচে। কিন্তু তাসপিয়ারা নাছোড়বান্দা, সে কিছুতেই না খেয়ে বিদায় দিবে না। নানান কৌশলে তিনি ঝুমুরদের বাড়ির ঠিকানা নিলেন। মনের মতো মেয়ে পেলে তাকে হাতছাড়া করতে নেই। পিয়াসের পাশে কেবল ঝুমুরকেই মানায়। পিয়াস ঝুমুরের সাথে অনেক বিষয়ে কথা বলে আর মিটিমিটি হাসে। ঝুমুর বেশ বুঝতে পারছে এই হাসির কাহিনী কি। শালা বজ্জাত বেটা, আর জীবনে তোর বাড়িতে পায়ের ধুলো দিতে আসবো না। হুঁ। ফারুক সাহেব আসার পরে সবাই মিলে একসাথে খেতে বসে। আজকার দিনটা আগে থেকেও প্রাণোচ্ছল মনে হচ্ছে। ঝুমুর খাবারগুলো ঠিকমতো গিলতেও পারছে না। পারবে কিভাবে? তার সামনে তার জম বসে আছে। পিয়াস একেবারে ঝুমুরের সামনে বসেছে। বারবারই তাদের চোখাচোখি হচ্ছে। আর একবারও সেটা তাসপিয়ারার চোখ এড়ায়নি। ঝুমুর দাঁতে দাঁত চেপে আছে কেন যেন সে তাদের অর্ডার করা খাবার আনতে গেল। নিজের উপরই রাগ হচ্ছে। সামনে তাকালেই দেখতে পাচ্ছে পিয়াস হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছে। যত রাগী হোক ছেলেটার মুখের দিকে তাকালে এক আলাদা প্রশান্তি অনুভব হয়। ইস, যদি সেদিন ভালো করে তার মুখের দিকে তাকাতাম, তাহলে জীবনেও পকেট মারতাম না। তাসপাড়া বেগম ঝুমুরের কপালে চুমো দিয়ে বলে, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাও। আপনারা খুব ভালো আন্টি, আমি এমন পরিবারদের দেখিনি। তাসপাড়া বেগম খুব খুশি হলেন ঝুমুরের কৃতজ্ঞতা প্রকাশ দেখে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি যেন তোমাকে বাড়িতে দিয়ে আসে, সো নো টেনশন। ঝুমুর যেন প্রাণে বাঁচল। এতক্ষণ তার আত্মা ঝুলেছিল, কলিজায় ফাটল ধরেছিল। এখন তা আবার তাজা হয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা আন্টি, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির গেট পর্যন্ত তিনি আসলেন। ঝুমুর গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতেই টের পেল তার পাশে তার জম বসে আছে। ও আল্লাহ, উনি আবার আমাকে মাঝ রাস্তায় মেরে ফেলে দিবে না তো? কেন 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 তার পকেট মারতে গেলাম, কিন্তু না, পিয়াস কিছুই বলেনি। সারা পথ শুধু মুচকি মুচকি হেসেছে। ঝুমুর আর চোখে বারবার তা দেখছে। কাউকে খুন করার আগেই তো মানুষ এভাবে হাসে। ঝুমুর তার জানা যত দোয়া দরুদ আছে সব পড়ছে। আর মন দিয়ে নিজের প্রাণ আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। এই যে সামনের গলিতে আমাকে নামিয়ে দেন, ওখান থেকে একটু ভেতরে আমার বাসা। পিয়াস কিছু না বলে ওই রোডটা ক্রস করে গেছে। ঝুমুর এবার কান্না শুরু করে দিল। ফ্যাচ ফ্যাচ করতে করতে বলল, দেখুন, আমি এখনো বাচ্চা মেয়ে, দুনিয়ার কিছু বুঝি বলেন? আমাকে মেরে নিজের হাত কলুষিত করবেন? আপনি কত ভালো বলেন, কত কিউট দেখতে। আল্লাহ আপনাকে আরো অনেক টাকা দিবে দেখবেন। আর এই নেন আপনার আংটি। পিয়াস ফিক করে হেসে দিল। তার এই হাসিতে ঝুমুর আরো বেশি ভয় পেয়ে যায়। কাঁদো কাঁদো গলায় বলে, আমি সারা জীবন আপনার কথা শুনব, তবুও আমাকে মারবেন না প্লিজ। পিয়াস একটু ঝুঁকে বলে, কেন তুমি আমার কথা শুনবে? তুমি কি আমার বউ হও? ঝুমুর নিজের বোকা বোকা কথায় নিজেই লজ্জা পেয়ে যায়। কিন্তু এটা লজ্জার সময় নেই, কেননা প্রাণ বাঁচানো ফরজ। নামবে না? কোথায়? 10 মিনিট ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর বলছো কোথায়? ঝুমুর হেসে দিয়ে বলে, আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ, আর তুমি খুব ভালো পকেট মার। ঝুমুর হুড়হুড় করে গাড়ি থেকে নেমে যায়। এভাবে অপমানিত হওয়ার কোনো মানে হয়? শুভ্রা আপু, ডাকটা শুনে পেছনে তাকায় শুভ্রা। রোদে চোখ ঝাপসা থেকে আর একটু বেশি ঝাপসা হয়ে গেছে, তবুও পিয়াসকে চিনতে তার সমস্যা হয়নি। শুভ্রা মুচকি এসে দাঁড়িয়ে যায়। পিয়াস প্রায় দৌড়ে তার কাছে আসে। শুভ্রা আপু, কেমন আছো? আল্লাহ যেমন রাখছে, আলহামদুলিল্লাহ। তুমি এই সময় কোথায় গেছো?
বাবার অফিসে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, আর গাড়ি থেকে তোমাকে দেখলাম, তাই আর কি। শুভ্রা আবারও মুচকি হাসে, কিছু না বলে সামনে হাঁটা ধরে। বাড়ি যাবে না? এখন যেতে ইচ্ছে করছে না আপু। ও, সামনে আমার বাবারও অফিস, তাই ওনার খাবার আর ব্যাংক থেকে কিছু টাকা তুলেছিলাম, সেগুলো দিতে যাচ্ছি। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কেন বের হইছ? হয়তো জীবনটাই এমন। আমি তো ভেবেছিলাম তুমি পরের দিন সত্যি সত্যি আসবে আমার সাথে দেখা করতে। একদিক থেকে ভালোই হয়েছে সেদিন যাওনি। কেন? আমার টেম্পোরাল লোবে টিউমার হয়েছে, যা থেকে দুর্গন্ধের সমস্যা হয়। আর সেদিন খিঁচুনি উঠেছিল। পিয়াসের কেন যেন মনে হলো কথাগুলো খুব অভিমান করে বলা। কথাগুলো বলতে শুভ্রা একবারও তার চোখের দিকে তাকায়নি। শুভ্রাপু, আমি ওই দিন যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে যেতে পারিনি। সরি। শুভ্রা হেসে দেয়, অনেকক্ষণ ধরে হাসে, তবে শব্দ ছাড়া। জানো পিয়াস, আগে আমার সব ফ্রেন্ডরা বলতো হাসির জন্য যদি নোবেল দেওয়া হয় তাহলে শুভ্রা সেটা পাবে, কারণ আমি এত বেশি আর এত জোরে জোরে হাসতাম। কিন্তু এখন মুচকি হাসি কেন বলো তো? কেন? কারণ মুচকি হাসলেও সোয়াব পাওয়া যায়। আমি এখন মৃত্যু পথযাত্রী, আর একজন অসুস্থ রোগীকে নিয়ে গিয়েও তেমন মাথা ঘামাবে না, এটা খুব অস্বাভাবিক কিছু না। যেমন আজ আমার ভাই অন্তর টিভি দেখছিল, বড় ভাইয়া তার বউকে নিয়ে ঘুরতে বের হবে, তবুও আম্মু তাদের কিন্তু বাবার অফিসে আসতে বলেনি, কারণ এখন তাদের আনন্দের সময়। আর আমার শুভ্রা আর কিছু বলতে পারল না, কারণ তার সামনের মানুষটি আর সহ্য করতে পারছে না। পিয়াসের তো কোনো দোষ নেই, কি দরকার ছেলেটাকে কষ্ট দেওয়ার? মাঝে মাঝে মনটা যে কেন এমন হয়ে যায় তাই বুঝি না। পিয়াস, বাড়ি চলে যাও। পিয়াসের যেতে ইচ্ছে করছে না, তার মন চাইছে আরও কিছুক্ষণ শুভ্রার সাথে থাকতে। কেন জানি এই মানুষটাকে খুব আপন মনে হয়। পিয়াস, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও। কিছু বলার থাকতে বলো। কত কিছুই বলার থাকে, শুধু সময়ের কারণে বলা হয়ে ওঠে না। ভুল বলে সময় কোনো কিছুর জন্যই থাকে না, সেটা করে নিতে হয়। চলো, ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। শুভ্রা একে একে 2 কাপ চা খেয়েছে, কিন্তু পিয়াসের কপালে 1 কাপ জোটেনি। মাথা সারাক্ষণ ব্যথা করে, বুঝলে, সারাদিন আদা দেওয়া চা খায়, এখন তো আবার স্বপ্ন দেখি চা খাচ্ছি। পিয়াস হেসে দেয়। তার ইচ্ছে করছে শুভ্রাকে নূপুরজোড়া দেওয়ার জন্য, কিন্তু কিভাবে দিবে? পিয়াস, হুম, কোনো কিছু ভেবেছ কি? না। দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় শুভ্রা। আমার কাজ আছে। আর হ্যাঁ, আমরা আগের বাসাটা চেঞ্জ করে ফেলেছি। কখনো যদি যেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আগে জানাবে, কেমন? পিয়াসকে কিছু বলতে না দিয়ে বড় বড় পা ফেলে শুভ্রা বেরিয়ে যায়। চোখ যে বারবার ভরে আসছে নোনা জলে, এটা সে কাকে দেখাবে? সবাই সুখের ভাগিদার, কিন্তু দুঃখ যে দেখেও দেখে না। ফুটপাত ছেড়ে নেমে যায় শুভ্রা। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। নিজের জন্য না, এই অদ্ভুত পৃথিবীর রহস্যময় মানুষগুলোর জন্য। সারা রুমে পায়চারি করছে ঝুমুর। ইস, কাল কি লজ্জাটাই না পেল। কাল সারা রাতও ঘুমাতে পারেনি। বন্ধুদের ট্রিট দিতে গিয়ে যে এত বড় অপমান হতে হবে কে জানতো। শায়লা বেগম মেয়ের রুমের দরজায় এসে দাঁড়ায়। কি রে, খাওয়া দাওয়া কি করবি না নাকি? বালের খাওয়া দাওয়া বাদ দাও তো। কি, তোকে কয়বার বলেছি এসব বাজে বস্তির মতো কথা বলবি না? উফ মা, তোমার জ্ঞান দেওয়া কি এবার বন্ধ করবে? তুই বেয়াদবের সীমা পার করে ফেলেছিস। ঝুমুর বারান্দায় চলে যায়। তার মায়ের ওপর অনেক অভিমান। দেখছি মাথা গরম আছে, তার উপর আসে একটু পরপর ঘ্যাঘ্যা করতে। হে আল্লাহ, তুমি আমার এই সুন্দর মতো দুনিয়ার থেকেই নিয়ে যাও। কথাটা বলে আবার জিহ্বায় কামড় দিয়ে ধরে রাখে। সে মাত্র বড় হইতেছে, এখনই চলে গেলে তো তার সব ইচ্ছায় অপূর্ণ থেকে যাবে। দুপুরে সবাই একসাথে খেতে বসে। আজ শুক্রবার বিধায় ফারুক সাহেব বাড়িতে রয়েছে। পিয়াস খাবার সামনে নিয়ে অনবরত চামচ দিয়ে নাড়াচাড়া করছে। ফারুক সাহেব খেয়াল করে বলল, কি হলো পিয়াস, খাচ্ছ না কেন? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। অনুমতি নেওয়ার কি আছে বলে ফেলো। বাবা, তুমি সেদিন বলেছিলে আমার পছন্দের কেউ আছে কিনা। হ্যাঁ তো, আমি শুভ্রাপুকে বিয়ে করতে চাই। আমি শুভ্রাপুকে বিয়ে করতে চাই। খাওয়া বন্ধ হয়ে যায় ফারুক সাহেবের সাথে রিশাদ আর তাসপিয়ারা বেগমের। ছেলেটা কত বড় হয়ে গেছে, নিজের পছন্দের কথা বাবা মায়ের কাছে বলছে। কিছু বলছো না যে বাবা? আমি কি ভুল কিছু বললাম? খেয়ে নাও, এ বিষয়ে আমি পরে কথা বলছি। বাবা, পরে বলার সময় নেই। তোমাদের সিদ্ধান্তের উপর একজনের জীবন নির্ভর করছে। ফারুক সাহেব অবাক হয়ে তাকায় পিয়াসের দিকে। ও কি পিয়াস,
এত সন্দেহ কেন হচ্ছে? তার ছেলে তো অন্যের ব্যাপারে এত উইক না। কে এই শুভ্রা? তুমি তাকে চিনবে না বাবা, কিন্তু বলে আমি তাকে নিয়ে আসতে পারবো। তাসপিয়ারা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে পিয়াসের দিকে। তার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। পিয়াস পাল্টে গেছে। হ্যাঁ, তার চোখের সামনে তার ছেলে অন্য মেয়ের কথা বলছে। বাবা, আমি তাকে নিয়ে আসব। তুমি কথা বলবে ওর সাথে? তুমি ওকে আপু করে কেন বলছো? কারণ সে আমার 3 বছরের বড়। ব্রেন টিউমারে আক্রান্ত। তাসপিয়ারা, ফারুক সাহেব, রিশাদ সবাই অবাক। কি বলছে পিয়াস? তাসপিয়ারা গর্জে উঠে বলে, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? একটা অসুস্থ টিউমারের রোগীকে এ বাড়ির বউ করে আনবি, যার এক পা কবরে চলে গেছে? আহ তাসপিয়ারা, সব জায়গায় কেন কথা বলতে আসো দেখছো না? সে আমার কাছেই সিদ্ধান্ত চাইছে। বিয়ে করে তো আর নিয়ে আসেনি। ও বিয়ে করে আনলে বুঝি তুমি খুশি হতে? তোমার তো পিয়াসকে সহ্য হয় না, তাই না? তার ভালো তো তুমি কখনোই চাইবে না। ফারুক সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তোমার এত অ্যাডভান্স কথার কারণেই একদিন পস্তাবে। পিয়াস কি আমার ছেলে নয়? তাকে আমি কেন সহ্য করতে পারবো না? পাগলের প্রলাপ বাদ দিতে পারো না? কি? আমি পাগল? পাগলের প্রলাপ বকছি? আমার ছেলেটার জীবন তুমি নষ্ট করছো। কথাটা বলেই জোরে কেঁদে ওঠে তাসপিয়ারা। রিশাদ খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে চলে যায়। বাবা এসে আর অল্প কিছুদিন দুনিয়াতে আছে, সেটা যেমন সত্যি, ঠিক তেমনই সবাইকে একদিন না ফেরার দেশে পাড়ি জমাতে হবে। ধরো, আমি কিন্তু কোনো অসুস্থতায় ভুগছি না। যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কি বলবে? সেদিন বলেছিলে আমার পছন্দ মতো বিয়ে করবি। আজ তাহলে এসব কি কথা বলছিস? মা, কান্না থামাও। প্রতিটা সিদ্ধান্তের উপরে একটা কারণ থাকে। আমি সেদিন বলেছিলাম তোমার দিক বিবেচনা করে, কিন্তু আজ আমি বলছি আমার দিক বিবেচনা করে। আশা করি বুঝেছো। কি বুঝবো আমি? ধরে নিলাম তুই তাকে বিয়ে করলি। যদি বিয়ের দিন রাতে এসে মারা যায়, তখন সারা জীবন কে নিয়ে বাঁচবি? সেটা আমার ভাগ্য হিসেবেই মেনে নিব। আর এমনটাই যে হবে, তার গ্যারান্টি কি? বাহ পিয়াস, মা বাবার কষ্টের প্রতিদান এভাবে দিলি? মা, সেও তো কারো সন্তান। অনেক হয়েছে, এবার থাম। আমি কোনো সিরিয়ালের মা নই যে তোর সব ছেলে মানুষই মেনে নিব। দুনিয়া সম্পর্কে কতটুকু জানিস? আমার প্রাণ থাকতে আমি কখনো মেনে নেব না। কথাটা মাথায় রাখিস। চোখের জল মুছে সেখান থেকে চলে যায় তাসপিয়ারা। পিয়াস এক দৃষ্টি তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। মানুষ কত অদ্ভুত। নিজের জিনিসটা সবার কাছে ইম্পর্টেন্ট, আর অন্যেরটা ফেলনা। পিয়াসের কাঁধে হাত রাখে ফারুক সাহেব। পিয়াস তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি কেন কাঁদছো বাবা? আমি খুব খারাপ, তাই না? তোমাদের কষ্টের কোনো মূল্যই আমি দিতে পারলাম না। না রে বাবা, আমি গর্বিত এমন ছেলের পিতা হয়ে, যে নিজের স্বার্থকে তুচ্ছ করে অন্যেরটা বড় করে দেখেছে। স্যালুট। পিয়াস তার বাবাকে জড়িয়ে ধরে। বাবাই পৃথিবীতে সে ভয়ঙ্কর একা। সবাই তাকে ঘৃণাই করে। কিন্তু দেখো বাবা, সে একদিন আমাদের মতো সুস্থ ছিল। তাও ওর কত স্বপ্ন ছিল, সব ধুলোয় মিশিয়ে দিয়েছে টিউমার। পিয়াসের কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে ফারুক সাহেব। কাল 11টায় আমি তার সাথে দেখা করতে চাই। আমার অফিসে নিয়ে এসো। চোখ মুছে বাবাকে ছেড়ে দেয় পিয়াস। ফারুক সাহেব মুচকি এসে চলে যায়। বিকেলে তাসপিয়ারা রেডি হয়ে কোথাও যাচ্ছে দেখে রিশাদ তাকে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ মা? জাহান্নামে যাচ্ছি। যাবে আমার সাথে? তাসপিয়ারার কথায় মন খারাপ হয়ে যায় রিশাদের। মায়ের কাছ থেকে ভালোভাবে কথা কবে শুনেছে সে ভুলেই গেছে। প্রতিটা কথার উত্তর এভাবেই দেয়। মাঝে মাঝে মনে হয় আমি তার নিজের ছেলে না। মনে মনে একটা ছোট নিঃশ্বাস ফেলে রিশাদ। তার ভিসা পাসপোর্ট রেডি আর মাত্র কয়েকদিন। কলিং বেল অনবরত বাজিয়ে যাচ্ছে পিয়াস, কিন্তু কেউ দরজা খুলছে না। একটু পরপর এসে জিজ্ঞেস করে যাচ্ছে কে। আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে মাঝবয়সী একটা মহিলা এসে দরজা খুলে দেয়। কাকে চাই? এটা কি শুভ্রাদের বাসা না? হ্যাঁ, শুভ্রাদের বাসা। কিন্তু তুমি কে? তা তো চিনলাম না। আমি শুভ্রার ক্লাসমেট। একটু ওকে ডেকে দিবেন? কথা ছিল কিছু। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে সাদা রঙের শাড়ি পরে শুভ্রা পিয়াসের সামনে এসে মুখে প্রশস্ত হাসি। কিন্তু শুভ্রাকে দেখে পিয়াসের বুক ধক করে ওঠে। অজানা ভয়ে সে বারবার শিহরিত হচ্ছে। শুভ্রা পিয়াসের হাত ধরে বলে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে তাই না? হুম। এবারের কলিং বেল নষ্ট। আমি এমনিতেই বারবার শেফালি আন্টিকে পাঠিয়েছিলাম, কেন জানি মন বলছিল আজ তুমি আসবে। শুভ্রা আপু, এটা কি পরেছো তুমি? কেন এমন সাজ? কেন, ভালো লাগছে না? চেঞ্জ করে আসবো? ভালো লাগছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে।
কয়দিন পরে আমাকে এই সাজেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। শুভ্রা মিষ্টি করে হাসে। পিয়াসকে চুপ থাকতে দেখে বলে, তা আজ মহারাজ আমার ছোট্ট রাজে পা রাখলেন উদ্দেশ্য কি? ভ্রু নাচিয়ে আবার হাসে শুভ্রা। কিছু কথা বলতে এসেছি, যদি মহারানীর সময় হয় তাহলে বলতে পারি। পিয়াসের ঠোঁটে আঙ্গুল রেখে শুভ্রা বলে, "শ্, সব প্রয়োজনীয় কথা কি বাহিরে সেরে ফেলবে নাকি?" পিয়াস ভেতরে যেতে নিলেই শুভ্রা তার বাম হাত পিয়াসের বুকের ওপর দিয়ে টাকে ঠেকায়। পিয়াস জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকাতেই শুভ্রা বলে, আমি তোমার সাথে ছাদে কথা বলবো, যাতে আমার আর তোমার কথার সাক্ষী আকাশ বাতাস পাখি হয়, কিন্তু কোনো মানুষ নয়। যথাজ্ঞা মহারানী, তবে আসুন ছাদে। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে শুভ্রা পিয়াস। শুভ্রা জানে পিয়াস কি বলতে চায়, তবু সে পিয়াসের মুখ থেকেই শুনতে চায়। কি হলো পিয়াস, কি বলতে আসছো, বলছো না কেন? শুভ্রা আপু, হ্যাঁ বলো। শুভ্রা আপু, বলো। বাবাকে রাজি করিয়েছি। কোন বিষয়ে? তোমাকে বিয়ে করব এই কথা বাবাকে বলেছি। ও, আপু তুমি খুশি হওনি? নিজের বিয়ের কথা শুনলে কি কোনো মেয়ে খুশি হয়? ও, তাই তো। বাবা বলেছে তোমাকে নিয়ে আজুনার অফিসে যাওয়ার জন্য। কেন? উনি তোমার সাথে দেখা করতে চাইছে। পিয়াস, হুম, আই অ্যাম সরি। সরি মানে কিসের সরি? আর কেন বলছো সরি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আপু, কি বলছো এসব? আর কেন বলছো? পিয়াস, আমি কাল সারা রাত ভেবেছি। তো কি হয়েছে? কি ভেবেছ? একটা জিনিস খেয়াল করেছো পিয়াস? কি? আমি কিন্তু তোমার কাছে এখনো আপুই রয়ে গেছি। তুমি এখনো তা ছাড়তে পারোনি। শুধু এই কারণে কি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে? না, এ কারণে না। আমি তোমার বড়, আর তার চেয়ে বড় কথা হলো আমি অসুস্থ। যখন মারা যায় তার ঠিক নেই। কি দরকার এই অভিশপ্ত জীবন নিয়ে তোমার সুখের সংসার ধ্বংস করার? তোমার জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। আপু প্লিজ। শুভ্রা হাত জোর করে বলে, আমি ক্ষমা চাই তোমার কাছে। তুমি নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো। শুভ্রা, আমি সব বুঝে শুনেই তোমার কাছে এসেছি। পিয়াসের এই কথাটা শুভ্রার বুকে গিয়ে লাগে। চাপা কষ্ট অনুভব করে শুভ্রা। এই প্রথম পিয়াস তাকে নাম ধরে ডেকেছে, কিন্তু তার যে স্বপ্ন দেখা মানা, সে যে প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করছে। পিয়াস এগিয়ে সে শুভ্রার হাত ধরে। শুভ্রা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি ইজ্জতের তুঙ্গ থেকে নিজেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। প্লিজ, আমাকে ফিরিয়ে দিও না। কারো প্রথম ভালোবাসা হওয়ার অনুভূতি আর তাকে নিজের করে না পাওয়ার অনুশোচনায় শুভ্রা শেষ। ভেতরটা যে পড়ে যাচ্ছে, খুব ইচ্ছে করে একটা মিষ্টি ভোর পিয়াসের সাথে দেখার, কিন্তু সেটা যে আদৌ সম্ভব না। সে যে টিউমারের রোগী। শুভ্রা এক ঝটকায় নিজের হাত পিয়াসের থেকে ছাড়িয়ে নেয়। কাঁদতে কাঁদতে বলে, আর যদি তুমি আমাকে বিয়ের কথা বলো, তাহলে ভাববো যে আমাকে অপমান করার জন্য বলেছ। আশা করব তুমি আমার সাথে আর দেখা করবে না। আমি জানি তুমি আমাকে সহানুভূতি দেখানোর জন্য এসব বলছো। বিশ্বাস করো শুভ্রা, স্টপ প্লিজ। অনেক হয়েছে আর না। আর তুমি আমাকে কেন বারবার নাম ধরে ডাকছো? ভুলে গেছো আমি যে তোমার বড়? পিয়াস অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছায়। শুভ্রা এতদিন ধরে চাইতো পিয়াস যেন তাকে নাম ধরে ডাকে, কিন্তু আজ কি হলো? কেউ কি তোমাকে কিছু বলেছে? শুভ্রা কিছু না বলে হনহন করে ছাদ থেকে নেমে যায়। আর পিয়াসের কাছে সব ক্লিয়ার হয়। চোখ মুছে সেও নেমে আসে। শুভ্রাদের দরজায় বারবার তাকায়, কিন্তু দরজা বন্ধ। এক বুক চাপা অভিমান আর কষ্ট নিয়ে পিয়াস তার বাবার অফিসে যায়। ফারুক সাহেব তখন ফাইল দেখায় ব্যস্ত। বাবা, আসবো? তিনি ফাইল থেকে চোখ না উঠেই বলেন, তোমাকে কতবার বলেছি অনুমতি নেওয়ার দরকার নেই, এসো। বাবা। ফারুক সাহেব এবার পিয়াসের দিকে তাকায়। কি হলো, কাঁদছো কেন? আর শুভ্রা কোথায়? পিয়াস জোরে কেঁদে ওঠে। বাবা, শুভ্রা আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। সে আমার কাছে হাত জোর করে বলেছে যেন তাকে আর বিয়ের কথা না বলি। ফারুক সাহেব চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রাখে। ইজি চেয়ারটায় হেলান দিয়ে চোখ বন্ধ করে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাসপিয়ারা এমনটা না করলেও পারতে। কি হলো বাবা, কিছু বলছো না কেন? পিয়াস, তুমি আল্লাহকে ডাকো, যেন উনি তোমার যোগ্য জীবনসঙ্গী পাঠান। জোর করে কোনো কিছুই হয় না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর শুভ্রা হয়তো এখন বিয়ে করতে চাইছে না, তাই রিজেক্ট করেছে। তুমি তার সুস্থতার জন্য দোয়া করো। এখন বাড়ি যাও। তোমার মা দেখেছি সকাল থেকে চিন্তা করছে। রাতে রিশাদ পিয়াসের রুমে আসে। পিয়াস শুয়ে আছে দেখে
আবার চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিরে, কিছু না বলে চলে যাচ্ছি যে? ভাইয়া, আমি কি তোর পাশে একটু বসবো? আবার অনুমতি নিতে হয় বুঝি? রিশাদ এসে পিয়াসের পাশে বসে। ভাইয়া, তুই কি জানিস মা যে কাল বিকেলে বেরিয়েছে? না, মা কাল ঝুমুরকে দেখতে গিয়েছিল। তাদের বাড়ি তার শুভ্রাপুতের বাড়িতেও গিয়েছিল। ও, শুধু ওতেই উত্তর শেষ? সব কথার উত্তর দিতে নেই। মা বাবা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। শুভ্রাপুর জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না ভাইয়া? হওয়াটা কি অস্বাভাবিক কিছু? কিন্তু আমি সব সময়ের উপর ছেড়ে দিলাম। এখন তোর ঋতুর কথা বল। রিশাদ অবাক হয়ে তাকায় পিয়াসের দিকে। ভাইয়া, হুম, আমার জন্য নিজের গার্লফ্রেন্ডকে দেখাও, তাই না? রিশাদ কিছু বলে না। সে আবার মেয়েদের থেকেও বেশি লজ্জাবতী। মুচকি এসে সে পিয়াসের রুম থেকে বেরিয়ে যায়। সকালে তাসপিয়ারা খাবার টেবিলে বলল, আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলতে পারো। কাল আমি পিয়াসের জন্য ঝুমুরকে দেখতে গিয়েছিলাম। ঝুমুরের বাবা খুব ভালো ব্যবসায়ী। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তারা সবাই পিয়াসের ছবি দেখে পছন্দ করেছে। ফারুক সাহেব শান্ত দৃষ্টিতে তাসপিয়ারা বেগমের দিকেই তাকায়। বিয়ের ডেট কবে? আরে, সেটা কি আমি ঠিক করব নাকি? যেখানে তুমি আছো, সব তো নিজেই ঠিক করে এসেছো। এটা আর বাদ রাখলে কেন? বিয়ে দেওয়া কি এত সহজ নাকি? তারা আসবে, আমাদের বাড়িঘর দেখবে, সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। ও, তারা কবে আসছে? আজ সন্ধ্যায় তুমি তাড়াতাড়ি চলে এসো। অবাক করার বিষয়ে তাসপিয়ারা একবারও ছেলের মতামত জিজ্ঞেস করেনি। আর জিজ্ঞেস করলেও সে দ্বিমত করত না। যথারীতি ঝুমুরের বাড়ি থেকে তার কাকা, ফুপু, মামার কয়েকজন মহিলা এসেছেন। পিয়াসদের সবকিছুই তাদের পছন্দ হয়েছে। পিয়াসের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। ছিল না শুধু পিয়াস, সে রাতের আকাশের তারাগুনায় ব্যস্ত। আচ্ছা, জলজল করতে করতে থাকা বড় তারাটি কি শুভ্রা? ছোটবেলায় তো অনেকে বলতো মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়। কিন্তু শুভ্রা মারা না যেতেই আমি তাকে তারা বানিয়ে ফেললাম। ইস, কত নিষ্ঠুর আমি। ভাইয়া, কি হলো রিশাদ? কিছু শুনেছিস? না, আগামী শুক্রবার তোর বিয়ে। আচ্ছা, আজ কি বার? সোমবার। ভালো। রিশাদকে পাশ কাটিয়ে পিয়াস চলে যায়। কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হচ্ছে। আজ বুধবার। একটু আগে বাড়িতে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। রিশাদ তার সদ্যবিবাহিত বউ ঋতুকে নিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিল। কিন্তু তাদের জায়গা এই বাড়িতে হয়নি। তাসপিয়ারা চোখ মুখ শক্ত করে বলেছে, যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যায়, তাহলে তার মরামুখ দেখবে। সন্তান কখনো মায়ের মরামুখ দেখতে চায় না। নিজের ভাগ্যকে দোষ দিয়ে বউকে নিয়ে বেরিয়ে গেছে রিশাদ। সে যাওয়ার আগে এটাও শুনে গেছে, যাতে তারা মরার পরেও রিশাদকে না জানানো হয়। সে যাতে কোনোভাবেই না আসে। কপালে হাত দিয়ে সোফায় বসে আছে তাসপিয়ারা। তার পাশে ফারুক সাহেব। তাদের মাঝে একটা ঝগড়া হয়ে গেছে। আর নীরব শ্রোতা হয়ে পিয়াস শুধু দেখে গেছে আর শুনে গেছে। সবশেষে সে সিঁড়ি থেকে উঠে নিজের রুমে চলে যায়। এভাবেই দিন কাটছিল। বুধবার, বৃহস্পতিবার, শেষে শুক্রবার। দুপুর 2টা নাগাদ তাকে বরবেশে তৈরি করে নেয় বউ আনতে যাওয়ার জন্য। আয়োজন খুব বড় না। কিছু ঘরোয়া মেহমান নিয়ে বিয়েটা হচ্ছে, যাদের না বললেই নয়। মা বাবাকে সালাম করে গাড়িতে গিয়ে বসে পিয়াস। আচ্ছা, এখন কি তার হাসি খুশি থাকা উচিত? মুখে প্লাস্টিক মার্কা হাসি ঝুলিয়ে রাখলে কি সবাই ভাববে পিয়াস বিয়েতে অনেক খুশি? ঝুমুরদের বাড়ির সামনে গাড়ি থামলেই পিয়াসের বুকের ভেতর শো শো আওয়াজ শুরু হয়ে যায়। এ কি, তারা শুভ্রাদের বাড়ির সামনে গাড়ি থামালো কেন? তার মানে কি পিয়াসের জন্য কোনো সারপ্রাইজ আছে? সে কি শুভ্রাকে বিয়ে করতে যাচ্ছে? না, তা হলো না। সে ঝুমুরকে বিয়ে করতে এসেছে। কালিমা পড়ে কবুল বলেই বিয়ে করেছে। তবে শুভ্রা নয়, ঝুমুরকে। খাওয়া দাওয়া শেষে যখন বিদায়ের পালা, ঠিক তখন দোতলা থেকে চিৎকারের আওয়াজ। বিয়ের অনুষ্ঠানটা ছাদে হয়েছে, যার কারণে শুভ্রার বড় ভাই ভাবি আর ছোট ভাই অন্ত ছাদে ছিল। বলা বাহুল্য, শুভ্রা আর ঝুমুরা একই বাসায় ভাড়া থাকতো। শুভ্রার মা সিঁড়ির কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। অন্ত, বড় ভাই আর তার বাবা দৌড়ে ছাদ থেকে নেমে আসে। সাথে পিয়াস আর বিয়ের কিছু অতিথি। সবাই কাঁদছে, শুধু পিয়াস ছাড়া। শুভ্রার টেবিলের উপর একটা কাগজ ধুলো জমে গেছে, হয়তো অনেক আগের লেখা। পিয়াস সাবধানে তার নিজের পকেটে নিয়ে নেয়। সবার সাথে বাথরুমের দরজায় লাথি মেরে দরজা ভাঙে। পড়ে আছে শুভ্রার নিথর দেহ। শাওয়ার এখনো চলছে। ফর্সা মেয়েটা নীল হয়ে গেছে। শুভ্রার মা মেয়ের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। ভদ্রমহিলা জ্ঞান হারিয়ে ফেলেছে দেখে কয়েকজন আবার তার মাথায় পানি ঢালায় ব্যস্ত হয়ে পড়ে।
পিয়াস অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। মেয়েটা আজ লাল বেনারসি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়েছে, কিন্তু শরীরে গহনা বলতে হাতে একগাছি কাচের চুড়ি। ফ্লোরে পড়ে থাকার কারণে অনেকগুলো চুড়ি ভেঙে হাতে গেঁথে গেছে। মাথা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, কুচকুচে কালো রক্ত। হাত পা জমে বরফ হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার কারণে এখন আর দাফন হবে না সকাল ছাড়া। সকলের চিল্লাচিল্লিতে পিয়াসের গা গলিয়ে আসে। এই সময় বমি করলে কি অস্বস্তিতে পড়তে হবে? সে সেখান থেকে বেরিয়ে আসে। নিচে টঙের দোকানে গিয়ে একে একে ৮ কাপ চা খেয়ে নিয়েছে। চোখ লাল, আগন্তুকের মতো হয়ে গেছে। ব্যথায় ফেটে যাচ্ছে, তবুও এক ফোঁটা পানিও বের হচ্ছে না। রাত ৮টায় নতুন বউ নিয়ে নিজের বাড়ির চৌখাট পেরো পিয়াস। চারিদিকে খুশির ঝলক। খুব সুন্দর করে বাসর ঘরও সাজানো হয়েছে। পুরো রুমে একটা বইও নেই, সব ফুল আর ফুল। কিন্তু ফুলে যে এখন পিয়াসের অ্যালার্জি হচ্ছে। বারান্দার এক কোনায় সারা রাত পার করে দেয় সে। নতুন বউ অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। আসলে কি পিয়াস সারা রাত ঘুমিয়েছে? সকালে ড্রয়ার থেকে পিয়াস নিজের খুব প্রিয় জিনিসটা নিয়ে চাদর গায়ে দিয়ে বেরিয়ে যায়। শুভ্রাদের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে পিয়াস। কিন্তু শুভ্রার দাফন হবে বিকেলে। তাদের দেশের আনাচে কানাচে কত মেহমান এসেছে, যার কারণে এত দেরি। অথচ জীবিত থাকতে কয়জন এসেছিল? সাদা কাপড়ে জড়িয়ে আছে শুভ্রার দেহ। আজ শুধু শুভ্রার সেই কথাটাই পিয়াসের কানে বাজে। কয়দিন পরে তো এই সাজে দুনিয়া থেকে বিদায় নিব, তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। পিয়াস কেঁদে ওঠে, অনেক জোরে কেঁদে ওঠে। তার মনে এখন শুধু একটাই নাম, শুভ্রা। কিন্তু সে যে বড্ড পাষাণ। কিভাবে পারল পিয়াসকে একা ফেলে চলে যেতে? আসরের পরে শুভ্রার দাফন কাজ সম্পন্ন হয়। পিয়াস কবরের একমুঠো মাটি দিয়ে চলে এসেছে। হাতটা এখনো ধোয়নি। নদীর তীরে দাঁড়িয়ে শুভ্রার চিঠিটা খোলে। প্রিয়, খুব ইচ্ছে শিশির ভেজা ঘাসের ওপর তোমার হাত ধরে হাঁটব। ঘুম ঘুম চোখে তোমার বুকে মাথা রেখে নতুন ভোর দেখব। নদীর তীরে দাঁড়িয়ে দুজনে সূর্যাস্ত অবলোকন করব। দুজনের একটা ভালোবাসার ছোট্ট ঘর বানাবো। সেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর আমাদের ভালোবাসার অণু। এই ইচ্ছে আজকে না, অনেক দিনের পূরণ করবে কি? চিঠিতে আর কিছু নেই। বারবার উল্টে পাল্টে দেখেও কিছু পেল না পিয়াস। শুভ্রার সাথে নতুন বর দেখা হলো না, আর হবেও না। দীর্ঘশ্বাস ফেলে পানির দিকে তাকায় পিয়াস। কারো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু পিয়াস পিছন ফিরে তাকায় না। পকেট থেকে নূপুর জোড়া বের করে তার চিঠিতে মুড়িয়ে পানিতে ফেলে দেয়। সাথে সাথেই প্রতিচ্ছবিটাও আঁকাবাঁকা ঢেউ খেলানো হয়ে যায়। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবো ডুবো। রক্তিম আভা ছড়িয়েছে চারদিকে। পিছে তাকায় পিয়াস। কমলা রঙের শাড়ি পরে আঁচল ছেড়ে দাঁড়িয়ে আছে তার নতুন বউ ঝুমুর। দমকা হাওয়ায় তার ছেড়ে দেওয়া অবাধ্য কোকড়ানো চুলগুলো উঠতে থাকে। নাকের ছোট পাথরের নাকফুলটাও টকটক করে জ্বলছে। পিয়াসের দিকে শান্ত দৃষ্টিতে ঝুমুর তাকিয়ে আছে। এখনো পর্যন্ত বউকে ছুঁয়েও দেখেনি পিয়াস। তার মনে অনেক অভিমান জমে আছে দেখেই বোঝা যাচ্ছে। শুভ্রা আপুকে খুব ভালোবাসেন, তাই না? হুম, আমাকে ওভাবে ভালোবাসবেন? এই পাগলি, আমি এভাবে ভালোবাসলে তো তুমিও তার মতো চলে যাবে। গেলে যাব, তবু সেটা হবে সুখের মরণ। বাড়ি যাবেন না? ভালো লাগে না বাড়িতে। আপনি না থাকলে আমারও ভালো লাগে না। ঝুমু নিজের আঙ্গুল দিয়ে বুকের মধ্যে ইশারা করে বলে, আমার এখানটায় কষ্ট হয়, চিনচিন ব্যথা করে। বাড়ি চলেন না প্লিজ। এভাবেই শুরু হয় নতুন ভালোবাসার অধ্যায়। বিয়ের 2 মাস পরেই ঝুমুর কনসিভ করে। বাড়িতে সুখের ফোয়ারা বইছে তখন। কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকেই ঝুমুরের আবদারের শেষ নেই। গভীর রাতে তাকে কোলে করে ছাদে ঘুরতে হতো পিয়াসের। ঝুমুর তখন নিজের হাতে খাওয়া বন্ধ করে দিয়েছে। নিয়ম করে পিয়াসি তাকে খাইয়ে দিত। রাত বাড়লেই তার ফুচকা খাওয়ার নেশা জাগত। তাই পিয়াস নিজেই বাড়িতে ফুচকার সব জিনিস এনে রাখত। ঝুমুর তখন আর বালিশে মাথা রেখে ঘুমাতো না। পিয়াসের বউকে সে বালিশ বানিয়ে নিয়েছে। প্রেগনেন্সির যখন 8 মাস, তখন ঝুমুর একবার চেক আপ করিয়েছিল। পিয়াস রিপোর্ট আনতে গিয়ে বড়সড় একটা ধাক্কা খায়। ঝুমুরের জরায়ুতে পাথর হয়েছে, আর সেটা এখন কোনোভাবে অপারেশন সম্ভব না। ঝুমুরকে সিজার করাতে হবে, সাথে অপারেশনটাও হবে। সেদিনও অনেক কেঁদেছিল পিয়াস। কিন্তু ডাক্তার তাকে আশ্বস্ত করে কোনো সমস্যা হবে না এতে। পিয়াস বাড়ি আসার পরে ঝুমুর প্রশ্নের ডালা নিয়ে বসে। ডাক্তার কি বলল না বলল সব ঝুমুরকে বলার জন্য। পিয়াস তাকে বলেছিল, বুঝলে, আমাদের ভাগ্য খুব ভালো। আমাদের বিবাহ বার্ষিকীতেই নতুন মেহমান দুনিয়াতে আসবে, সেদিন ঝুমুরের কি খুশি। তাসপিয়ারা বেগমও ছেলের বউয়ের আলাদা যত্ন নেয়। রান্নাঘরের ধার ঘেঁষতেও দেয় না।
ডেলিভারির আগের দিন রাতে ঝুমুরের সেকি কান্না সারা রাত কেঁদে কেঁদে পিয়াসের বুক ভিজিয়েছে। কখনো জোরে কামড় বসিয়েছে, আবার কখনো ঠোঁট দিয়ে ছুঁয়ে দিয়েছে। কিন্তু সেদিন রাতে পিয়াস ঘুমের জন্য তাকাতেও পারছিল না। পরের দিন ঝুমুরের অবস্থা আরো খারাপ হয়ে যায় দেখে তাকে হসপিটালে নিতে হয়েছে। পিয়াস কন্যা সন্তানের বাবা হয়েছে। মেয়েকে কোলে নিয়ে কতক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিল, একদম শুভ্রার মতো দেখতে হয়েছে। তার নাম রাখলো অনু। ঝুমুরের অপারেশন শেষে ডক্টররা বেরিয়ে আসলে পিয়াস জিজ্ঞেস করে ঝুমুরের কি অবস্থা। তাদের মুখ কালো দেখে পিয়াস ফ্লোরে বসে যায়। তাদের পা ধরে বলে আর যায় বলেন, শুধু এটা বলবেন না যে আর ঝুমুরকে বাঁচানো সম্ভব নয়। এই দুধের বাচ্চাটার মুখের দিকে তাকান, সে কিভাবে সইবে বলেন। ঝুমুরের অধিক ব্লিডিং হচ্ছে। প্রত্যেকটা ব্লাড ব্যাংক থেকে রক্ত আনার ব্যবস্থা করেছি। আল্লাহকে ডাকুন, সে বিপদের সম্মুখীন। 2 ঘন্টার মাথায় পিয়াসের বুকে তার ছোট্ট মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শ্বাসকষ্ট থেকে বাচ্চাটা মারা যায়। তার কয়েক মিনিটের মাথায় মারা যায় ঝুমুর। পরপর দুজন মানুষকে হারিয়ে পিয়াস জ্ঞান হারায়। 2 দিন পরে তার জ্ঞান ফিরে বাবা মা পাশে ছাড়া আর কাউকেই পায়নি। তাদের আরও আগে দাফন সম্পন্ন হয়েছে। তাদের প্রথম বিবাহ বার্ষিকীটাও এভাবেই কাটল। বড় বড় নিঃশ্বাস ফেলে পিয়াস তার বাবাকে বলল, বাবা, আমাকে একটু তাদের কবরের পাশে নিয়ে যাবে? খুব দেখতে ইচ্ছে করছে। পিয়াসের মা বাবা দুজনে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কিন্তু পিয়াস কাঁদে না। তার চোখের জল শুকিয়ে গেছে। কবর জিয়ারত করে পিয়াস নদীর পাড়ে সে আগের জায়গাটায় দাঁড়ায়। সূর্য তখনও হেলে যাচ্ছে পশ্চিম দিকে। পিয়াস পানির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যদি সেদিনের মতো কারো প্রতিচ্ছবি ভেসে ওঠে। পিয়াসের কাঁধে হাত রাখে ফারুক সাহেব। পিয়াস কেঁপে উঠে পেছনে তাকায়। বাবা, এটা তুমি কি করলে? আমার পিছনে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার মানুষ যে আর বাঁচে না। তুমি কেন আসলে বাবা? হু হু করে কেঁদে ওঠে ফারুক সাহেব। বাহিরে তুমুল বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, থামার কোনো নাম ঠিকানাও নেই। আজ 30 নভেম্বর, পিয়াসার ঝুমুরের 3য় বিবাহবার্ষিকী আর অনুর 2য় জন্মদিন। যেভাবেই হোক তাদের সাথে দেখা করতে হবে। বৃষ্টি একটু কমে সোনালি আলো ওকে দিতেই পিয়াস কালো এবং নীল মিশালির একটা পাঞ্জাবি পরে বেরিয়ে যায়। শুনেছিলাম নীল ভালোবাসার প্রতীক আর কালো শোকের। একগুচ্ছ গোলাপ কবরস্থানের গেটে রেখে দোয়া করে পিয়াস। পরে সেখান থেকে নদীর পাড়ে সেই হেলানো গাছটার কাছে যায়। বছরে একবারই আসে সে এখানে। আজও নদীর পানিতে স্থির হয়ে তাকিয়ে আছে। না, আজ আর কারো প্রতিচ্ছবি ভেসে উঠবে না। বাবা মারা গেছে 1 বছর হয়ে গেছে। দূর থেকেও কেউ একজন সাদা শাড়ির আঁচলে মুখ মুছে। সবকিছুর জন্য সে দায়ী নয় তো? একটু পরে সূর্য হারিয়ে যায় মেঘের আড়ালে। দিন শেষে সব হারিয়ে ক্লান্ত মানুষটিও চোখের জল মুছে ব্যস্ত পৃথিবীর সাথে যোগ হয়। পিয়াস হাত দুদিকে মেলে জোরে নিঃশ্বাস নেয়। ফিসফিস করে বলে, গোধূলির মেঘ সীমানায় তখনও নামিনি সন্ধ্যা, তবুও সূর্য ঠিক অস্ত প্রায়। সমাপ্ত।